প্রিয় দর্শক, ইসমানী মির্জা বাবু শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি সাম্প্রতিক রাজনীতি। আমরা জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর আমরা রাজনীতির মাঠের উত্তপ্ত অবস্থা সেরকম একটা দেখতে না পেলেও টানাপোড়েন কিন্তু সরকারি বিরোধী দলের মধ্যে রয়েছে। সেগুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, আমাদের টেলিভিশন টকশো তারকা অতিথি সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক যারা মাসুদ কামাল রয়েছেন আমাদের সাথে। ডক্টর ব্যাপারী স্যার এবং মাসুদ কামাল ভাই দুজনকে স্বাগত জানাই। আমি খানিকটা বলছিলাম যে আসলে আমরা আলোচনাটা কী নিয়ে করব, এবং সেই আলোচনাটার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ যখন শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত সংসদ উত্তপ্ত ছিল। সংসদের বাইরেও আমরা দেখেছি জুলাই সনদ, গণভোট এসব নিয়ে বেশি উত্তপ্ত অবস্থা চলছিল। সরকার তার দায়িত্বভার গ্রহণের 3 মাস এখনও পার হয়নি, 1 সপ্তাহ বাকি আছে। এর মধ্যে তার নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, অন্যান্য যে প্রতিশ্রুতি সেগুলি বাস্তবায়নের পথে হাঁটছেন, খাল খননের কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা তার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের একেবারেই শেষে সমাপনী ভাষণে তিনি যেটা বলেছেন, সেটা দিয়ে আমি আলোচনাটা শুরু করতে। তিনি বলেছেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারলে, স্থিতিশীল সংসদ নিশ্চিত করতে না পারলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে না। আমি কোট আনকোট করে বলছি, সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বর্তমান সংসদ হবে এমন সংসদ যা বাংলাদেশের অতীত কখনো হয়নি। এই সংসদে আমরা উভয় পক্ষ দেশের স্বার্থে একসঙ্গে কাজ করব, উভয় পক্ষে কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না। আপনি মিলেই পূর্ণ সংসদ, যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হবে। মানে কেউ কাউকে যাতে ব্যর্থ না করে, সরকার এবং বিরোধী দল কাউকে ব্যর্থ না করে। নিশ্চয়ই এর মধ্যে অনেক অন্তর্নিহিত অর্থ ওখানে আছে, যেহেতু 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। পরবর্তীতে যখন সংসদে সরকারি দল হিসাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি অর্জন করে জামায়াত ইসলাম বিরোধী দল হিসাবে, সে কারণে হয়তোবা এর নানা রকম অর্থ এখানে তিনি হয়তো বলবার চেষ্টা করছেন। যেটি মোটা দাগে আমি স্যার আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে কোনোভাবে এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আপনি কীভাবে দেখছেন? জনাব তারেক রহমান সাহেব যেভাবে বক্তব্যটি উত্থাপন করেছেন সংসদীয় দলীয় নেতা হিসাবে, আমার মনে হয় বক্তব্যটি সুন্দরভাবে উত্থাপন করেছেন। কারণ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে শক্তিশালী অপোজিশন যদি না থাকে এবং ওই অপোজিশন পলিটিক্যাল পার্টি যদি গঠনমূলক সমালোচনা না করে, তাহলে প্রকৃতপক্ষে সংসদীয় ধরনের সরকার ব্যবস্থা কার্যকরী হয় না। তা আমরা অনেক দিন পরে 15টি বছর তো আমরা দেখেছি দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র ছিলই না, এবং 3টি নির্বাচন তো হয়ই নেই। এই নির্বাচন হওয়ার ফলে যে পার্লামেন্টটি গঠিত হয়েছে, এখানে আমরা দেখব মোরাললেস আমার মতে একটি শক্তিশালী অপোজিশন পলিটিক্যাল পার্টি গঠিত হয়েছে। আর সেই ক্ষেত্রে আরেকটি দিক, ভালো দিক, সেটি হচ্ছে এই যে 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এই গণ অভ্যুত্থানের দাবিদার কিন্তু একমাত্র জাস্ট এনসিপি অথবা জামাত ইসলাম যেভাবে দাবি করে সেভাবে কিন্তু একমাত্র দাবিদার তারা না। বিএনপি 15টি বছর অনেক আন্দোলন করেছে এবং গুম, খুন, হত্যা শিকার হয়েছে তাদের কর্মীরাই বেশি। এমনকি দেখবেন 24-এর অভ্যুত্থানের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাদের কর্মী হত্যার একটি তালিকা দিয়েছিলেন। সেখানে তারা উল্লেখ করেছিলেন তাদের 422 জন কর্মী হত্যা করা হয়েছে। ফলশ্রুতিতে আমরা দেখব এই আন্দোলনটি এককভাবে কেউ দাবি করতে পারে না। প্রকৃতপক্ষে ছাত্র আন্দোলন, জনতার আন্দোলন এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপিরও কন্ট্রিবিউশন আছে, এবং এনসিপি এবং আমি বলবো জামাতেরও কন্ট্রিবিউশন আছে। আর বিএনপি বড় কন্ট্রিবিউশন হচ্ছে জনাব তারেক রহমান সাহেব 15টি বছরে কিন্তু বিদেশে থেকে তার তৃণমূলের কর্মীদের সাথে এবং আন্দোলনকারী যে সমস্ত দলগুলো তাদের সাথে সংযুক্ত ছিল তাদের সাথে যোগাযোগ রেখেছেন। এমনকি তার বড় পার্টিটা যে ভেঙে ফেলার জন্য বিএনপি যে চক্রান্ত হয়েছিল সময়, সেটাও তিনি সুন্দরভাবে প্রতিহত করেছেন, যার জন্য ওই বিভিন্ন অভিজ্ঞতার আলোকে সে বক্তব্যটি পার্লামেন্ট উত্থাপন করেছেন। আমার মনে হয় সুন্দর একটি বক্তব্য হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে, বক্তব্য দেওয়া একটি কথা আর কার্যকরী করা হচ্ছে ভিন্ন। সেখানে কিন্তু আমি যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মতো ছোট দেশগুলোতে এক্সটার্নাল অ্যাক্টরসদের কিন্তু অনেক ভূমিকা থাকে। এই এক্সটার্নাল অ্যাক্টরসরা প্রথম দিকে কিছু করবে না,
5-6 মাস 1 বছরে কিছু করবে না, খুব সম্ভবত 2 বছরে কিছু করতে চাবে না। পরবর্তী পর্যায়ে কোনো একটি দুর্বলতার ফাঁকে ঢুকে তারা কোনো অন্যরকমের খেলা খেলে কিনা সেই দিকে কিন্তু জনাব তারেক রহমান সাহেবকে লক্ষ্য রাখতে হবে। সিমিলারলি অপোজিশন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে জামাত ইসলামের নেতা এবং নেতৃবৃন্দদেরও লক্ষ্য করতে হবে তারা এমন কোনো কর্মসূচি যেন না দেয় বা এমন কিছু ঘটনা যেন না ঘটায় যেখানে তাদেরও ক্ষতি হতে পারে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমার মনে হয় বর্তমান পর্যন্ত যেভাবে আগাচ্ছে আমার মনে হয় সঠিকভাবে। পার্লামেন্ট উত্তপ্ত তো কিছু হবেই, এবং দেখুন গ্রেট ব্রিটেনে যেখানে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার, সেখানে দেখুন পার্লামেন্টে উত্তপ্ত হয় আবার তারা পরবর্তী পর্যায়ে ওটা মীমাংসা করে ফেলে। এবং এই পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টের গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে উইদিন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড আউটসাইড অফ দ্য পার্লামেন্ট। এই দুটা দিকেই রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে, গঠনমূলক বক্তব্য উত্থাপন করতে হবে। তো আমার মনে হয় আপনি যেই প্রশ্ন করেছেন, আমার মনে হয় প্রশ্নের মধ্যে সব বিষয়গুলো এসেছে। আর আমি খুব আশাবাদী কিন্তু যেন আমার মনে হয় তারেক রহমান সাহেব এবার যতগুলি সিদ্ধান্ত নিচ্ছেন সঠিক সিদ্ধান্ত। এবং সবচেয়ে অবাক হচ্ছে আমি তার পিতার যে নীতিগুলি ছিল সেটা প্রথম একটি কিন্তু তিনি অবলম্বন করে ফেলছেন। সেটি হচ্ছে দেখবেন আমাদের দেশে যে বিভিন্ন সেমিনারে খাওয়ার নামে অথবা বিভিন্ন অনুষ্ঠান করার নামে হঠাৎ করে বিভিন্ন 1200 টাকার প্লেট, 1500 টাকা, গরিব দেশ এভাবে দেওয়া হয়, অর্থাৎ অর্থের অপচয় হয়। যেখানে একটা গরিব দেশ সেখানে কিন্তু তারেক রহমান সাহেব কিছুদিন আগে একটি সভায় খুব সম্ভবত ক্যাবিনেট মিটিংয়ে তিনি বলছেন যে 150 টাকার উপরে কোনো প্লেট এখানে দেওয়া পরিবেশন করা উচিত হবে না। তো তার পিতাও কিন্তু এই ধরনের ছিলেন। আমরা যেটা পেপারে বিভিন্ন জায়গায় দেখি যারা তার সাথে আলোচনা করেছেন অর্থাৎ খাবার টেবিলে বসেছেন, সেখানেও তিনি দেখছেন অপচয় তিনি পছন্দ করতেন না। এই গরিব দেশে যেভাবে খাওয়া দাওয়া করা উচিত, যেভাবে চলা উচিত সেভাবে, এবং পদ্ধতিগুলি সেভাবে, কর্মসূচিগুলি আমার মনে হয় সেভাবে নেওয়া উচিত। সেটা আমি দেখব প্রথম তার পদক্ষেপ হিসাবে প্রশংসনীয় আমি মনে করি। ডক্টর ব্যাপারী আপনি থাকবেন, আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। আপনি নিজে সেখানে যেহেতু স্বল্প ভোজির কথা বললো, 150 টাকা পেটের কথা বললো, আপনি নিজে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, সে নিশ্চয়ই আপনার যদি সুযোগ থাকে সেটি বলবেন। আমরা যেহেতু রাজনৈতিক আলোচনায় আছি, সংসদের বাহিরের ভিতরে নিয়ে কথা বলছিলাম, এবং আমরা যখন সংসদ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে আমরা বলতে শুনেছি যে জামায়াত ইসলামকে তারা বলেছেন যে তারা সংসদেও থাকবেন, রাজপথেও থাকবে, একই কথা বলেছেন। নাহিদ ইসলাম সাহেব গতকালকে বলেছেন যে সংস্কার বাস্তবায়নে আমরা আবারও রাস্তা যেতে পারি। তিনি এই কথা বলেছেন, আমরা কোনো অস্থিতিশীলতা চাই না, রাস্তা যাওয়া আমাদের শেষ অপশন, কিন্তু সরকার যদি বিরোধী দলের সহযোগিতাকে উপেক্ষা করে তাহলে আমরা রাস্তা যেতে বাধ্য হব। আমরা তো নিশ্চয়ই সহনশীল পরিস্থিতি চাই, এখন রাস্তায় যাওয়ার মতন কথা বলেছেন, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, এই জিনিসটা মূলত সৃষ্টি হয়েছে জুলাই সনদটাকে কেন্দ্র করে। এখন জুলাই সনদ কিন্তু একটা অদ্ভুত বিষয়। এই কারণে জুলাই সনদ নামে যে জিনিসটাকে বলা হচ্ছে আর যে প্রশ্নকে কেন্দ্র করে গণভোট হয়েছে, এই দুটো কিন্তু এক না। কারণ জুলাই সনদের মধ্যে কোনো পলিটিক্যাল পার্টির বিভিন্ন বিষয়ে আপত্তি আছে। এখন গণভোটে থাকা উচিত ছিল যে বিষয়ে কোনো আপত্তি নেই কেবল সেইগুলি নিয়ে গণভোট হলে ভালো হতো, তা তো করা হয় নাই। বিএনপির একটা বড় আপত্তি ছিল উচ্চ কক্ষের প্রতিনিধিগুলি কিভাবে নির্বাচন করা হবে, সেটা কি নিম্ন কক্ষের সদস্যদের আনুপাতিক হারে হবে নাকি সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে হবে। বিএনপি কিন্তু বলেছিল নিম্ন কক্ষের সদস্যদের আনুপাতিক হারে হবে। জামাত এনসিপি বলেছিল যে সারা দেশের ভোটের হারে হবে, ভোটের আনুপাতিক হারে হবে। আপনি গণভোটে দিয়ে দিলেন যে সারা দেশের ভোটের আনুপাতিক হারে হবে, এটা তো বিএনপি চায়নি, বরং বিএনপি এই প্রসঙ্গে আপত্তি করেছিল। দেখেন, ভালো মন্দ নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, কোনটা উচিত সে আলোচনা আমি করছি না। কিন্তু আমি আলোচনা করছি বিএনপি যেটাকে জুলাই সনদ বলে সেটাকে কি জামাতে ইসলাম এবং এনসিপিও বলে, অথবা জামাতে ইসলাম এবং এনসিপি যেটাকে জুলাই সনদ বলে,
এটাকে কি বিএনপি বলে? খেয়াল করেন তো। এখন ডক্টর ইউনূস সাহেব একটা আওলা বাজাই দিল, একটা প্যাচ লাগাই দিল, কিন্তু এখন এই প্যাচটাকে বিএনপি অস্বীকার করলে পারতো। বিএনপি বলে নাই কেন? গণভোটে এই আমি অন্য অন্য অনেকগুলি পয়েন্ট আছে, কিন্তু এখানে বিএনপি আরো অনেকগুলি পয়েন্ট আছে। বিভিন্ন সাংবিধানিক পদের সদস্যগুলি গঠনটা কিভাবে হবে সেটা নিয়ে যে কটা সাংবিধানিক পদ বলা হয়েছে, প্রত্যেকটা সাংবিধানিক পদের গঠন নিয়ে বিএনপির আপত্তি আছে, এবং এই আপত্তি থাকাটা আমার কাছে জাস্টিফাইড মনে হয়। কারণ আপনি পিএসসি গঠন করবেন, সেই পিএসসিতে সরকার মানে গঠন প্রক্রিয়ায় যে কমিটিটা থাকবে, সেই কমিটিতে সরকারি দলের লোক থাকবে কম। আপনি দুদক গঠন করবেন, সেখানেও সরকারি দলের প্রতিনিধি থাকবে কম। আপনি অডিটর জেনারেল গঠন করবেন, সেখানেও সরকারি দলের প্রতিনিধি থাকবে কম। তার মানে এই প্রত্যেকটা আপনার সাংবিধানিক পদের গঠনে বিরোধী দল অথবা সরকারের বাইরে যারা আছে তাদের প্রাধান্য থাকবে। এটা তো কোনো সরকার, পৃথিবীর কোনো সরকার মানবে না ভাই। আপনি একটা দৌড় প্রতিযোগিতা করলেন, বললেন যিনি ফার্স্ট হবেন তিনি পাবেন রৌপ্য পদক, আর যিনি সেকেন্ড হবেন তাকে দেবো স্বর্ণ পদক। তো ওটা কোনো প্রতিযোগিতা হবো? হইল ভাই কিছু? এটা কিন্তু হইল না। এখন তারা এরকম একটা উদ্ভট নিয়ম মিস্টার আলী রিয়াজের উর্বর মস্তিষ্ক থেকে বাইরেছে, এবং বের হওয়ার পর ওটা আবার আমাদের ডক্টর ইউনূস পইরা হোক না পইরা হোক, ওটাকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা সংস্কার মনে করছে, কইরা নিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী জনগণের উপর চাপাই দিচ্ছে। এখন আবার এটার পক্ষে আবার সরকারিভাবে অর্থ ব্যয় করে প্রচারণা চালাইছে, যেটা নাকি বেআইনি। প্রশাসনকে এটা প্রচারণা, ভোটের প্রচারণার পক্ষে লাগাইছে, এগুলো সব তো বেআইনি। আচ্ছা, এইগুলো সব ঠিক আছে, এগুলো নিয়ে আমি অত আলোচনা করবো না, কারণ এটা তারা বেআইনি কাজই করবে, আমি জানি। ওই লোকগুলো তো ভালো না আসলে। কিন্তু আমার প্রশ্নটা হলো, বিএনপি কোন বিবেচনায় এই ভোট দিতে বললো? বিএনপি কোন বিবেচনায় ভোট দিতে বললো, এটা আপনি আমার বুঝান। এবং খালি বলে নাই, তারা তাদের দলীয় প্রধানকে দিয়ে বলাইছে একবার তারেক রহমান সাহেব বলছে আপনার ভোট দেন। তো তারেক রহমান সাহেব যদি ভোট দিতে বলেন, তার দল যদি ভোট দিতে বলেন, তাহলে ভোটে তো ওইটা আছে। নোট অফ ডিসেন্ট তো ছিল। নোট অফ ডিসেন্ট বাদ দেন আপনি। উনি ভোট দিতে বলছে কি বলছে এটা বলেন আপনি? বলছে তো। তাহলে ভোটের মধ্যে যে 4টা প্রশ্ন আছে, ভোটের মধ্যে জুলাই সনদ ব্যাপার না, ওটা 4টা প্রশ্ন। আপনি কি এই 4টা প্রশ্ন কি মানেন? মানলে দেন। এটা তো হয়ই না। 4টার প্যাকেজ হয় কেমন কিনা? আপনারা প্যাকেজ দিলেন, বললে সবগুলি প্যাকেজ, না বললে একটা বাদ। এটা তো হয় না। পৃথিবীর এরকম কোনো দেশের এরকম উদ্ভট গণভোট হয় না। আমাদের এখানে করছে। তো বিএনপি রাজি হলো কেন? এখন সালাউদ্দিন সাহেব বলেন, আর সেই জানি উনি একটা নতুন মানে সুর ধরছেন আর কি, ভাটিয়ালি সুর। উনি বলতে চাচ্ছেন যে তখন যদি না মানতাম তাহলে ইলেকশনটা পিছাই যেত। ওনার এই আশঙ্কা আমি একদম ভিত্তিহীন মনে করি না। হইতে পারে ওনারাও এই ইউনূস সাহেবরাও এই ধান্দায় ছিল যে বিএনপি মানে অমান্য করুক অথবা অরাজি হোক, আমি বলবো তাহলে আরো পিছাইলাম ইলেকশন, এরকম একটা ধান্দা ছিল। কিন্তু আমার কথা হলো কি, নিজেদের কি পরিমাণ গণসমর্থন আছে এই ধারণাটা কি বিএনপি ছিল না? ফেব্রুয়ারির পরে যে আশঙ্কাটা তারা করেছিল এবং যে জুজুর ভয় তাদেরকে দেখানো হয়েছিল, ফেব্রুয়ারির পরে একদিনও এই ইউনূসের পক্ষে নির্বাচন পেছানো সম্ভব ছিল না, একদিনও ছিল। কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন, আর্মি চিফ কিন্তু বলছিল 18 মাস, উনি কিন্তু 18 মাসের মাথা দিয়ে ইলেকশন দিয়েছেন, একদিনও কিন্তু দেরি করেন নাই। 18 মাসের মাথায় ইলেকশন তাকে দিতেই হতো। কিন্তু জুজুর ভয়টা বিএনপি কেন পেল? আমার কথা হলো, বিএনপির কি একটু আত্মবিশ্বাস ছিল না যে জনগণের সমর্থনের উপর? কেন তারা এই নাটকটা করতে গেল? কাজে ভাই, ভুল ভ্রান্তি সবারই আছে না। বৃহত্তর স্বার্থে যেটা হতে পারে না, যেরকম যেটা বৃহত্তর স্বার্থে সবাইকে নিয়ে এক পথে আগানোর জন্যই হয়তো বা। তাহলে এরা আইয়া নাকি না, এখন তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেখানে। তখন বললো না কেন? আপনি তো জনগণকে ভোট দেওয়া, তখন তো ঐক্যমত কমিশনে বলছে যে আমরা এই এবং বলছে গণভোটের সিদ্ধান্ত আগে তারা বললো না কেন? শুনেন, গণভোট ইটসেলফ অবৈধ। গণভোটটা হয়েছে কিসের জন্য? একটা গণভোট অধ্যাদেশ হয়েছে আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের পৃথিবীর কোন সংবিধান অনুযায়ী অধ্যাদেশ দিয়ে গণভোট করা যায় না। অধ্যাদেশ দিয়ে কেবল সাধারণ আইন করা যায়।
সাধারণ আইন যেটা নাকি 151 জন হলে হয়ে যায়, সাধারণ আইনগুলি করতে পারেন আপনি অধ্যাদেশ দিয়ে। অধ্যাদেশ দিয়ে তবে সংবিধান পরিবর্তন করতে পারবেন না ভাই, তাহলে আর গণভোটে দরকার কি আসলো? রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে বলতো যে জুলাই সনদ পাস, এটা তো হয় না। কিন্তু গণভোট এটা ইটসেলফ অবৈধ। এই কথাটা বলার মতো সৎ সাহস বিএনপি ছিল না কেন? বিএনপি বুঝে নাই, বিএনপিতে আইনজ্ঞ নাই? আছে তো, আইনজ্ঞ তো আছে, অনেক আইনজ্ঞ আছে, তারা বলে না কেন? আইনজ্ঞ নিজেদের না থাকলে রাষ্ট্রবিজ্ঞানী তো ওনাদের কাছে যাইতে পারতো, এই স্যার এটা কি করবো, আগে যায় না, আগে তো গেছে, এখন যায় না কেন? এখন রাস্তায় নামার বিষয়টা কেন আসছে? আচ্ছা, রাস্তায় শোনেন নাম বলি, এই বিরোধী দলের একটা ইস্যু তো লাগবে, এরা তো বিরোধী দল, এরা তো সরকারি দল না। যদি বিরোধী দল সরকারি দলের সব কথা যদি একমত হয়, তাহলে তারা আগামীতে ক্ষমতায় যাইতে চায়। পৃথিবীর সমস্ত বিরোধী দলই আগামীতে সরকারি দল হইতে চায়। হওয়ার পদ্ধতিটা কি? সরকারের পদে পদে নানা রকম ভুল ভ্রান্তি জনগণের সামনে তুলে ধরবে, যে সরকার এটা ভুল করতেছে, কাজে এরা যোগ্য না, আমরা যোগ্য, আমাদেরকে ভোট দেওয়া আগামীতে, এই তো মূল লক্ষ্যটা। তো তারা সরকার এখন যদি বলে জ্বালানি তেলের দাম বাড়াইলেন কেন, এটা নিয়ে তো মাঠে আসতে পারবে না, কারণ গভর্নমেন্ট তো বলে দেবে এই কারণে বাড়াইছি। গভর্নমেন্টের যুক্তি তো একটা আছে, তো যেগুলি বুঝে গভর্নমেন্টের যুক্তি আছে সেগুলি নিয়ে তো তারা মাঠ গরম করবে না। তারা মাঠ গরম করবে এমন ইস্যু নিয়ে যে ইস্যুতে গভর্নমেন্ট খুব ভালো লজিক দিতে পারবে না, এই জন্য তারা মাঠ গরম করতেছে। কোনো সমস্যা নেই, এটা বিরোধী দল তো করবে, তার তো ক্যারেক্টার, এটা সব পৃথিবীর তাবৎ বিরোধী দলের এটাই ক্যারেক্টার। আমি মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে শুনছিলাম এবং তিনি ভোটের নানা প্রসঙ্গ তুলে বললেন এবং নোটেব ডিসেন্টের প্রসঙ্গ এখানে এসেছে। একটা বিষয় যে জামায়াতের আমির কিছুদিন আগে বলেছেন, রাজপথ সংসদ যেদিন একাকার হয়ে যাবে সেদিন বালুর বাদ দিয়ে নদী আর সমুদ্রের জোয়ার থামানো যাবে না। যদিও মাসুদ কামাল বলেছেন যে বিরোধী দলের কাজই তো হচ্ছে গিয়ে তারা সংসদের বাইরে থাকবেন, কিন্তু তেলের দাম বেড়েছে সেটা নিয়ে কিন্তু খুব কথা হচ্ছে না, যেটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি 165,000 কোটি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে, এটি একটা বিষয়। আর আরেকটা বিষয় যে আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ সাহেব তিনি বলছেন বিএনপি আজ আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গিয়েছে। এই দুটি জায়গাকে আপনি কীভাবে দেখেন, জামায়াতের আমির এবং হাসনাত আবদুল্লাহ বক্তব্যকে? আপনার প্রশ্নটি একটি অংশ খুব সুন্দর, সেটি হচ্ছে আপনি যেটা বলছেন সংসদ এবং রাজপথের বাইরে একাকার হয়ে যাবে, সেদিন চোখে মুখে কিছু দেখবে না। সহজভাবে যদি আমি পরের অংশটুকু কিন্তু গুরুত্বপূর্ণ, যে তেলের দাম বেড়ে গেছে এই বিষয়ে কিছু বলে না। এখন হয়তো বা এই বিষয়ে যদি কিছু বলে তাহলে জনগণ মনে করবে যে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে এটার জন্য তেলের দাম বেড়ে গেছে। বাঙালিরা কিন্তু খুব আগে থেকে শার্প, ইদানিংকালে কিন্তু আরও শার্প হয়েছে রাজনৈতিকভাবে আমার দৃষ্টিকোণ থেকে। সেই ক্ষেত্রে হচ্ছে কি, এই ইস্যুটাকে নিয়ে যতটুকু না বর্তমানে আলোড়িত করতে পারবে তার চেয়ে বেশি তারা ইউজ করবে এই তেলের দাম বাড়ার ফলে বিভিন্ন জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু গভর্নমেন্টের কিন্তু আপনার, আমি বলবো না গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, কারণ এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তেলের সাথে বিভিন্ন সবগুলো জিনিসে জড়িত, আপনার উৎপাদনমুখী যাতায়াতমুখী বিভিন্ন বিষয়গুলো। সেই ক্ষেত্রে এটা দিয়ে ধীরে ধীরে, কারণ ওই যে নিম্ন আয়ের তারপর মধ্যবিত্ত শ্রেণী যারা দেখবে জিনিসপত্রের দামগুলি বেড়ে যায়, তখন কিন্তু তারা ওই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজটা দেখে না, সময় দিতে চায় না। কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে পলিটিক্সকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকি, তবে একটি সংজ্ঞা বিশেষ করে আমি বারবার বলি, আমার শ্রেণীকক্ষ বলি, আমাদের দেশে পলিটিক্সকে মনে করে পলিটিক্স মিনস ইমিডিয়েট বেনিফিট, খুব তাড়াতাড়ি আমি কিছু চাচ্ছি, সুবিধা চাচ্ছি। সেই সুবিধা যে জিনিসপত্রের দাম আমার বেড়ে গেল, আমি কম চাবো, আমি যাতায়াত ব্যবস্থা ভালো চাবো, শিক্ষা ব্যবস্থা কম খরচের মধ্যে উন্নত মানের শিক্ষা চাবো। তো সেটা হচ্ছে প্রথমেই আমরা যদি দেখি এই যে ক্রাইসিসটা, এটা কিন্তু বর্তমান সরকার আসার সাথে সাথে হয়ে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক। এবার প্রশ্ন হচ্ছে এটাই কিন্তু তারা ইউজ করবে, জামাত ইসলাম সহ অপোজিশন পার্টি যারা পার্লামেন্টে আছেন বা বাহিরে আছেন, তারা মনে করবে যেন আমরা তো ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার জন্য তারা বক্তব্য দিয়ে যতই জনগণকে মোহিত করতে পারবে যুক্তির বদলে, তারাও তো যুক্তি যাবে না, অর্থাৎ তারা তাদের দিকে টানতে চাবে। সেই ক্ষেত্রে তখন তারা এটাকে অ্যাড করবে কার সাথে, ওই যে আপনার 24 অভ্যুত্থানের যে অধ্যাদেশগুলো, এটাকে তখন সামনে নিয়ে আসতে চাবে। ইয়াং জেনারেশন কিন্তু আবার দেখবেন পরিবর্তন চায়, তারা চাবে
এই যে আমাদের ভোটাধিকার বা এই যে 70 অর্ডার অথবা বিভিন্ন জিনিস তারা কিন্তু চাবে, তার প্রমাণ আমরা দেখেছি। তার প্রমাণ দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু যেই সংগঠনটি ছাত্র শিবির জয়লাভ করতে, সেটা কিন্তু আমি নিজেই কিন্তু চিন্তা করি না হঠাৎ এমন কি হলো। বিএনপি তো দারুণ কন্ট্রিবিউশন রেখেছিল। তা হচ্ছে কি, ওই যে মানুষের আশা আকাঙ্ক্ষা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, সেই দিকে তারাও তাড়াতাড়ি নতুন কিছু চায়। একটু মাসুদ কামাল সাহেব যে বক্তব্য দিয়েছেন, অ্যাকচুয়ালি কিছু অংশ, পুরোপুরি আমি ব্যাখ্যা করতে যাব না। পৃথিবীর কোনো দেশে কিন্তু সংস্কার, কিন্তু এত সংস্কার একসাথে হয় না। আপনি দেখেন গ্রেট ব্রিটেনে দেখেন আনরিটেন কনস্টিটিউশন, সেখানে রিটেন আছে পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, ম্যাগনা কার্টার, এগুলি কিন্তু একসাথে আসেনি। একটা এসেছে 50 বছর, 100-200 বছর পর আবার একটা এসেছে। এইভাবে ধীরে ধীরে ওই মিনস অফ প্রোডাকশন, এটা আমরা রাষ্ট্রবিজ্ঞানে যে বিশেষ করে মার্কসিস্ট এটাকে ইউজ করে, প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশনের উপর নির্ভর করে দাবিগুলো পরিবর্তিত হয়। অর্থাৎ ইকোনমিক্স কিন্তু বড় জিনিস, যেটা ইউনূস সাহেব এখানে আনেন নাই। এবং এটাও হচ্ছে বিশেষ করে এক্সটার্নাল অ্যাক্টরস, আমেরিকানরা কিন্তু ইউরোপিয়ানরা চাচ্ছিল ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশে একটা সংস্কার আসতে হবে। তারপর প্রমাণ দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন আলী রিয়াজ সাহেবের যেখানে তিনি আগে চাকরি করতেন, সেই উইলিয়াম বি মাইলাম ওখানে ডাইরেক্টর ছিলেন, উড্রু উইলসন সেন্টারে। সেখান থেকে এরা এইগুলি অনেক আগে, ওই 111 যেখানে হাসিনা ওয়াজেদ যার মাধ্যমে ক্ষমতায় এসেছিল, উনি কিন্তু কিছুদিন আগে আসছিলেন। এই ঘটনা ঘটার পরে এইটা যখন হলো, তো উনি একটা সাংবাদিকদের প্রশ্ন বলছিলেন যে 111-এর সময় আমরা মনে করেছিলাম হাসিনা ওয়াজেদ আমাদের ওয়াদা দিয়েছিল, নিশ্চয় ওয়াদা দিয়েছিল। তিনিও প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন 111 আমার আন্দোলনের ফসল। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু ক্ষমতায় গিয়ে তিনি কি করলেন, অন্যদিকে চলে গেলেন। কারণ তার তো এই সংস্কার বিভিন্ন জিনিস করলে তার ক্ষমতা ওই ফ্যাসিস্ট হতে পারতো না, বিভিন্ন জিনিস ফলশ্রুতি থেকে ওটা একবার কার্যকরী করে নেয়। উইলিয়াম বি মাইলাম বললেন যে আমরা ওই সময় পারি না, কিন্তু এবার মিনস আলী রিয়াজ সাহেবদের দিয়া এবার আমরা এই সংস্কারগুলো কার্যকরী করব। তাহলে এই যে এখানে ওই এক্সটার্নাল ফ্যাক্টরস, আমেরিকা সেখানে জড়িত থাকতে পারে, ইউরোপিয়ান ইউনিয়নরা, তখন এই যে আমার দেশে যে ভোলাটাইল সিচুয়েশন তৈরি হবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কারণ পলিটিক্সে আমরা যেটা দেখি, বিভিন্ন গ্রিভেন্সেসগুলোকে পলিটিশিয়ানরা আর্টিকুলেট করে থ্রো করতে হয় জনগণের মাধ্যমে। তার ফলে কি করবে, জনগণ লুফে নিবে, এটা তো আমার দাবি, আমার জিনিস, চালুর দাম বাড়তেছে, তেলের দাম, যে জিনিসপত্র সব বেড়ে যাচ্ছে, তখন ওই আর্টিকুলেট করে সামনে নিয়ে আসবে। ওই সময় তারা হয়তোবা অন্য একটা খেলা, তারা দেশীয় এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টরসরা তারা খুঁজবে। আসে তো দেখবেন বিভিন্ন দিকে তারা বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়। এবারও কিন্তু একটা ইন্টারেস্টিং, মাসুদ কামাল সাহেব বললেন যে তারেক সাহেব ওখানে কেন বলছে যে তোমরা হা ভোট দাও, বিভিন্ন ফ্যাক্টর কাজ করেছে। আপনাকে বলি আমি, সেটি হচ্ছে আপনারা দেখবেন এই জামাত ইসলামের পক্ষে কিন্তু যে ইউরোপিয়ানরা এবং আমেরিকা কথা বলার কথা না, তারা কিন্তু তাদের ওই গোপনে গোপনে আলাপ আলোচনা করেছেন। কি আলোচনা, যে জামাতকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের তো বিভিন্ন প্রক্রিয়া আছে কীভাবে করার। তো ওইভাবে হওয়ার জন্য এমন একটা আবহাওয়া সৃষ্টি হয়েছিল যে এদের মনে হয় আমেরিকা আনতে চাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নরা ক্ষমতা আনতে চাচ্ছে। আবার ইন্ডিয়ার একটা প্ল্যান ছিল, এলোমেলো যদি বেজে যায় তাহলে ওই ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগকে আবার আনতে হবে। ফলশ্রুতিতে কিন্তু তারেক রহমান সাহেব বাধ্য হয়ে, তিনি যে কথা বলে বাধ্য হয়ে তিনিও পলিসি নিয়েছেন। কারণ তিনি তো অভিজ্ঞতা অর্জন করেছেন, বিভিন্ন 16টি বছর অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ফলশ্রুতিতে কী হচ্ছে, তিনি তখন রাজনীতিতে যেমন কিছু ছাড় দিতে হয়, কিছু ছাড় দিয়ে তখন তিনি তার অবলম্বনটা নিয়ে তিনি নির্বাচনে জয়লাভ হওয়ার পরে তার প্রক্রিয়াগুলো কীভাবে সাকসেসফুল করবে সেই দিকে তিনি এখন যেতে চাচ্ছেন। তার কিন্তু 31 দফা আছে, তার ওইখানে কিন্তু সংস্কারের কিছু কিছু জিনিস তার ওখানে আছে। 31 দফার মধ্যে কিন্তু আপার হাউস আছে আপনার ওখানে। তারপর ওই যে আপনার যেটা পর্যায়ক্রমে আপনার দুবার ওই প্রধানমন্ত্রী হতে হয়, কিন্তু সেক্ষেত্রে তারা চেঞ্জ করে এখানে আসছে। তাহলে অনেকগুলো তাদের আসছে, তারা অনেকগুলি করতে চাবে, নোট অফ ডিসেন্টগুলি নিয়ে তারা তখন আলোচনা করবে ধীরে ধীরে। এখনও কিন্তু তারা বলতেছে না যে আমরা এটা মানবো না, তারা বলতেছে আমরা মানবো আলাপ তাদের জিনিসগুলোকে নিয়ে। তা আলাপ আলোচনার মাধ্যমে আমার মনে হয় আলাপ আলোচনার মাধ্যমে যদি দেশপ্রেমিক হয়
দেশকে ভালোবাসে, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। ওই জামাত ইসলাম যেভাবে বলতেছে ওই প্রক্রিয়া অত দূর পর্যন্ত যাওয়া লাগবে না। আর যদি মনে করেন এর মধ্যে এক্সটার্নাল অ্যাক্টরসদের যে ট্যাবলেটটা যদি খেয়ে ফেলায়, তারপর যে আরও যদি বাহিরে আশেপাশে যারা তারাও যদি সংযুক্ত, তাদেরও কিন্তু আদর্শ নেই, তারাও কিন্তু দেখবেন জামাত ইসলামের সাথে কথা বলে। আমি ইঙ্গিতে আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি। তারাও কিন্তু জামাত ইসলামের সাথে কথা বলে। তারা মনে করবে এবার এদের নিয়ে আসছি, নাহলে আগামীবার বলবো যে ওদের ভোট দে। তাদের কিন্তু একটা ভোট পার্সেন্টেজ আছে, 10% দ্বারা তারা যা বলে তা শোনে। এবার আমরা দেখেছি, এবারে কিন্তু তারা ভোট দিয়েছে বিএনপিকে, জীবনও তারা বিএনপিকে ভোট দেয় না যদি আওয়ামী লীগ থাকতো। তো ফলশ্রুতিতে এটা একটা খেলার বিষয় হয়ে দাঁড়াইছে। এই জন্য বিএনপিরও অনেক চিন্তা ভাবনা করে চলতে হচ্ছে, অনেক মেকানিজম লক্ষ্য করে, যার জন্য আমার মনে হয় তারেক রহমান সাহেব আগের চেয়ে অনেক ম্যাচিউর হয়েছে। কারণ অনেক প্রতিঘাতের মধ্যে দিয়ে 17টি বছর তার উপর দিয়ে গিয়েছে, এবং তার পার্টি সবচেয়ে বড় হচ্ছে 15টি বছর পার্টি প্রায় ভেঙে যায় শেষের দিকে আমরা দেখেছি বিভিন্ন অনেক নেতার নাম আমি বলবো না, বলছে একটু আপনারা লক্ষ্য করেন, অপেক্ষা করেন কী চাচ্ছেন আমরা দিব। দুজনকে দিয়েই দিয়েছে, ও তার মায়ের মতো ওয়াদা রক্ষা করছেন। বেগম খালেদা জিয়া কাউকে কোনো ওয়াদা যদি দিতেন, রক্ষা করতেন, তারেক রহমান সাহেব আমার জানা মতে ওয়াদা রক্ষা করছেন। এভাবে চড়াই উত্তরাই পেরিয়ে তিনি এই পর্যন্ত এসেছেন। আমার মনে হয় সামনে এগুলি সমাধান করতে পারবে। জি, মাসকান ভাই, প্রশ্ন নাই, আমরা হামের একটা প্রসঙ্গ আসবো, এবং এটা দায় নিয়ে কিন্তু বড় ধরনের একটা বিষয় এসছে। রাজনৈতিক আলোচনা তো রয়েছেই, আমরা যদি কিছু করতে চান করতে পারেন, এবং যেটি প্রফেসর ব্যাপারী বললেন যে আসলে অনেক কিছুকেই কিন্তু মাথা রেখে কাজ করতে হয়। বাংলাদেশে নানা রকম অ্যাক্টার্স এখানে কাজ করে। আপনি আমার চেয়ে আরও ভালো বলবেন, আপনি একেবারেই পুরা ইলেকশন এবং আপনার গণমাধ্যম সব কিছুর মধ্যে থাকেন। নির্বাচনের পূর্বে কিন্তু একটা হাইপ তুলে দেওয়া হচ্ছিল, এবং নির্বাচনের দিনও কিন্তু আমরা দেখেছি ফলাফল ঘোষণা হচ্ছে, মনে হচ্ছে যে অন্য একটা ফলাফলের দিকে চলে যাচ্ছে। এগুলি কিন্তু সবসময়, যেটি প্রফেসর ব্যাপারী বললেন, যে এগুলি মাথা রেখে কিন্তু তারেক রহমান সাহেব বা তার দলকে করতে হয়, সেই কারণে হয়তো বা এদিক সেদিক হতে পারে। কিন্তু এখন যে প্রশ্নটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে রাজপথে যাবার যে আন্দোলনের কথা বলা হচ্ছে, যেটি হচ্ছে বালির বাঁধের মতো ভেঙে যাবে, এবং হাসনাত আব্দুল্লাহ সাহেব যেটা বলে বিএনপি আজ আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে, বিএনপি হাইজ্যাক হয়ে গেছে, হাসাবদের গতকাল বলেছেন। এই সব কিছু নিয়ে আপনার বিশ্লেষণের পর আমরা হামের আলোচনা যেতে চাই। দেখেন, এগুলো হলো কি জানেন, এগুলো মেঠো বক্তৃতা, যেগুলো হাসনাত আব্দুল্লাহ বলেন, এগুলো মেঠো বক্তৃতা। বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক কীভাবে হবে, কোন লজিকটা? আপনি একটা মিনিমাম লজিক তো দিবেন। এখন আমি এনসিপি করি, আমার মত মতো তুমি যদি না চলো, তাহলে তুমি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেলা। বিষয়গুলি কি এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছা যাবে? আমি যা চাই তুমি তা করছো না, অতএব তুমি আওয়ামী লীগ। হইলো ভাই, দেখছো এটা হইলো? এর বাইরেও তো অপশন থাকতে পারে না? তো আওয়ামী লীগ দ্বারা হাসনাত আব্দুল্লাহ কি নির্যাতিত হয়েছে? আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হাসনাত আব্দুল্লাহরা কি হয়েছে রে ভাই? হাসনাত আব্দুল্লাহ তো জয় বাংলা কইছে, ওই দিন জয় বাংলা কইছে, এখনো ওটা রেসও যায় নাই হয়তো বা। এখন সে বিএনপির বলতেছে বিএনপি মানে আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি যেই দিন দ্বারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, তখন তো তার জন্ম হয় নাই। সেই মানে যতদিন ধরে আওয়ামী লীগের বাংলাদেশের ভাই রাজনীতিতে এরশাদের আমল থেকে কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। আমি বলবো না শত্রুতা, এটা এক ধরনের প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। এবং আনফর্চুনেটলি একটা পর্যায়ে আসে সেই প্রতিদ্বন্দ্বিতা মানে আপনার প্রতিহিংসায় পরিণত হয়েছে দুই দলের মধ্যেই। এটা কম বেশি আমি করবো না, দুই দলের মধ্যে কেউ কারোর চেয়ে কম যায় না, প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি, এটা আমরা দেখেছি। তো এই যে পরস্পরের প্রতি প্রতিদ্বন্দ্বিতা অথবা শত্রুতা যাই বলি না কেন, তো এইটা ওনারা বুঝবে কিভাবে? এনসিপি বোঝার সেই সক্ষমতা নাই, ওটা মুখে মুখে বলে লাভ নাই। এনসিপি যেভাবে ইতিহাসটাকে বর্ণনা করে এনসিপির লিডাররা, তারা তো মানে এক বই পড়া ইতিহাসবিদ। সবসময় একটা প্রবাদ আছে কিন্তু, যে এক বই পড়া জ্ঞানীর থেকে সবসময় দূরে থাকবে, এটা বিপজ্জনক। আমাদের স্বাধীনতা ইতিহাসেরা কিন্তু বলে মাঝে মাঝে, দেখেন ভাই আমাদের স্বাধীনতা ইতিহাস কয়ভাবে লেখা হয়েছে বলেন তো? আওয়ামী লীগ একটা ইতিহাস লিখছে, বিএনপি ঘরানা যারা বুদ্ধিজীবী তারা আরেকটি ইতিহাস লিখছে, বামপন্থীর ইতিহাস লিখছে। বামপন্থীর ইতিহাস আবার দুই ধরনের, একটা মাওবাদীদের একটা ইতিহাস, একটা হলো আপনার ইয়েদের
এই কি বলে আপনার রুশপন্থীতে আরেক ইতিহাস, এর মধ্যে আবার আরেকটি ইতিহাস আছে যা নাকি মুক্তিযুদ্ধে মনে করছে যে 2 সুরে মারামারি, এটাও আছে, সবই তো আছে। এখন এরা তো এক বই পড়ে মানে বিশেষজ্ঞ, ওই ফরাদ মাজার সাহেবরা কি একটা লিখছে, এরা হলো এই লাইনের লোক আর কি। তো এত সরলীকৃত করে দেখা যাবে না। মুক্তিযুদ্ধ একটা বিরাট জিনিস, এটাকে অন্ধের হাতি দর্শনের মতো দেখতে গেলেই সমস্যা। কাজেই হুট করে একটা দল, আওয়ামী লীগ বিএনপির ইতিহাস কত বছরের ভাই, কাজে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল কেন হবে? কাজেই তাদের কথা মানে নাই, অতএব হয়ে গেল। তারা যেটা চাচ্ছেন, আমি একটা কথা বলি আপনাকে, তারা যেটা চাচ্ছে ভাই এইটাও সমস্যা। আমাদের সংবিধানের কথা, তাদের মূল বক্তব্যটা কি ছিল, যে তোমরা এসে নিয়ে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নিবা, নিয়ে সংবিধান সংশোধন করবা, তারপরে তোমরা সংসদে বসবা। এটা ছিল ওদের বক্তব্য। এই সবই কিন্তু আলী রিয়াজের থিওরি। আচ্ছা, এটা তুমি করবা। বিএনপি বলছে যে আমি সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেব না। কেন নেব না? যে সংবিধান সংস্কার পরিষদ এই জিনিসটাই তো এক্সিস্ট করে না কোথাও, আমি এটা কেন করবো? এখন ওরা বলতেছে আমরা তো এই সংবিধানই মানি না, মানে যেই জায়গায় জায়গা নিয়ে ওদের ঝামেলা, ওই জায়গায় সে সংবিধান মানে না। আবার এই সরকার বলে, মানে অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে বলতেছে আমরা একটা সাংবিধানিক সরকার। আসলে ওটা ছিল একটা জগা খিচুড়ি সরকার, সুবিধা মতো সংবিধান মানি, সুবিধা মতো মানি না, বুঝলেন? তো এখন যদি এটা একটা সাংবিধানিক সরকার হয়ে থাকে, আপনি সংবিধানে যদি ওই সাংবিধানিক সরকারের মাধ্যমে যদি করেন, তাহলে এই সংবিধানের গার্ডিয়ানটা কে? সুপ্রিম কোর্ট। টুডে অর টুমোরো একসঙ্গে সুপ্রিম কোর্টে এটা যাবে না? যদি কেউ নিয়ে যায় যে এই যে সংবিধানটা এইভাবে তারা সংবিধান সংস্কার পরিষদ করছে, তারা সংবিধান সংশোধন করছে, তো এটা যদি তারা বলে এভাবে, সুপ্রিম কোর্ট বলবেন এটা আপনি পাইলেন কই ভাই? আপনি সংবিধান সংস্কার পরিষদ পাইলেন কই? এটা কি জিনিস জিজ্ঞাসা করবে। কারণ তুমি তো সারাক্ষণ বলতেছো যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে করতেছি, তো সংবিধান আমাদের বলবো আমরা তো গণভোটের মাধ্যমে করছিলাম। আচ্ছা ফাইন, তুমি গণভোট পাইলা কই? তোমার গণভোটের সংশোধনে এরা বলে কি সময়ের প্রয়োজনে হয়েছে, ওই সংবিধান মানলে তো আমরা আন্দোলন করতে পারতাম না। হাসিনাকে তাই সত্য কথা, কিন্তু সময়ের প্রয়োজনে কিছু কিছু হয়, কিন্তু সবগুলি হয় না। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার সঙ্গে একজন নারী হেঁটে হেঁটে যাচ্ছে, অপরিচিত নারী, আপনি দেখেন ওই নারীর সামনে একটা গর্ত, সেই গর্তের মধ্যে ম্যান হোল ধরেন আপনার, সে মোবাইল দেখে দেখে যাচ্ছে, তার আপনি হাত দিয়ে ধইরা টান দিয়ে নিয়ে এসে ওই গর্তের পড়ার থেকে বাঁচালেন, সবাই আপনার কিন্তু হাততালি দেবে, দিবে না? কারণ আপনি মনে করলেন নারীর হাত ধরে বোধহয় আপনি হাততালিটা পাইছেন। এখন রাস্তাতে হাঁটার সময় নারী দেখলে আপনি হাত ধরেন, তা হাততালি পাবেন না কীর্থাপড় পাবেন? বলেন। তো সব জায়গায় কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি এটা সব জায়গায় খাটবে না রে ভাই, এটা প্রতিদিন হবে না, ওটা একদিন হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ ওইভাবে হয়েছে, কিন্তু ওইটার মানে এই না যখন আপনার প্রয়োজন হবে, যখন আপনার সংবিধান ভাঙার ইচ্ছা হবে, তখনই আপনি বলবেন যে সময়ের প্রয়োজন এটা ভাঙতে হবে। ভাই আপনি কে আপনি বলেন? আপনি তো আলী রিয়াজের চেলা, তা আলী রিয়াজকে এখন আপনি উইকিপিডিয়া যে আলী রিয়াজ দিয়ে আপনি সার্চ দেন, লেখা উঠবে যে আমেরিকান মানে কি আপনার পলিটিক্যাল সায়েন্টিস্ট, সে তো বাংলাদেশের কেউ না রে ভাই, সে বাংলাদেশের নাগরিক ছিলেন, এখনো হয়তো আছেন, ধারণ করছেন, আমাদের ত্যাগ করেন নাই হয়তো কোনো কারণে, কিন্তু বেসিক্যালি তো উনি আমেরিকার নাগরিক। তো আমেরিকান নাগরিক এসে আমাদের জ্ঞান দিবে, আর আমাদের দেশে যারা আছে বুদ্ধিজীবী যারা আছে এরা সবাই ঘাস বিছালি খায়, এইগুলো ওনাদের মানায়, ডক্টর ইউনূসের বানায়। ডক্টর ইউনূস তো আমি ওনার তো আমি ওই জন্য বলছি, ডক্টর ইউনূস আসলে মানুষের পর্যায়ে পড়ে না। একটা মানুষ দেখেন কয়েকদিন আগে CNN এর প্রধান টেড টার্নার মারা গেছে, এই মারা যাওয়া উপলক্ষে ডক্টর ইউনূস প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচুয়ারির মতো লেখছে তার ফেসবুক অ্যাকাউন্টে। টেড টার্নার অবশ্যই বিখ্যাত লোক ছিলেন, উনি তার ফ্রেন্ড ছিলেন, বলছে মাই ফ্রেন্ড অমুক তমুক অনেক কিছু বলছে, পারলে কেন্দা দেয়, তাই না? টেড টার্নারের দুঃখে ওরা 350 ওয়ার্ড লেখেন। আমাদের দেশে 350 শিশু মারা গেল, এদের নিয়ে একটা কথা উনি লেখছেন? এ লোকে কোনো মায়া দেওয়া আছে? এ মানুষই নেই, আমি মনে করি। বাংলাদেশের মানুষ তো নাই, দেখতে দেখা যায় মানুষের মতো, কিন্তু লোকটা আসলে মানুষ না।
যদি মানুষ হইতো তাহলে এই দেশের 350 শিশু যাদের মৃত্যুর পিছনে ওনার দায় আছে, ধরলাম দায় নাই, তারপরে এই শিশুদের ওনার একটু মায়া লাগবে না? একটা কথা, একটা শব্দ কোথাও লিখছে সে। এই মানুষের মনে হয়েছে যে আলী রিয়াজের যে জ্ঞানী লোক আর নাই, এটা তো ওনার মনে হয় নাই। ওনাকে কিন্তু ফোন করে বলছে যে আলী রিয়াজকে দিয়ে এটা করাবো, কয়েছে একটা গিট্টু মিট্টু বাইন্দা দিয়ে দিচ্ছে যে এখন তোমরা এটা গিট্টু ছাড়াও। এখন বিএনপি জামাত আর এনসিপি মিলে ওই গিট্টু খুলতেছে। সাংবাদিক মাসুদ কামাল কিন্তু একটা হামের মতো একটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় বললেন, এবং প্রায় 350-র উপরে শিশু মারা গিয়েছে। আসলে এখানে দায় কার, টিকা নিয়ে নানা রকম এখন বিশ্লেষণ শুরু যাচ্ছে, যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাস্থ্য উপদেষ্টা তারা এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তো হামের শিশু মৃত্যুর বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমের শিশু মৃত্যু বিষয়টা আমি তো দেখব, অনেকেই বর্তমান সরকারের উপরে দায় চাপাতে চাপে, অনেক যেহেতু সরকার আছে পূর্বাপর বিশ্লেষণ না করে। কিন্তু কোনো কর্মী কিন্তু বর্তমান সরকার হামের জন্য যে শিশুরা অকালে মৃত্যুবরণ করতেছে, এর জন্য আমি বলবো না এই সরকার দায়ী। তার কারণ 3 মাস আগে এসে, 3 মাস হয় নাই, 7-8 দিন মনে হয় বাকি আছে। তো এই ধরনের আসার পরে তো তারা জাস্ট এত তাড়াতাড়ি একটা পদক্ষেপ নিয়ে এত বড় একটা জটিল বিষয়কে সমাধান করা সম্ভব না। তো পদক্ষেপ কিন্তু নিচ্ছেন, একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন। এখন যেটা হয়, এটা প্রকৃতপক্ষে ইউনূস সাহেবের যেটা এখানে কিছু আছে, মাসুদ কামাল সাহেব ইউনূস সাহেবকে যেভাবে তির্যকভাবে সমালোচনা করছে, আমি ওভাবে করতে চাচ্ছি না। তার নেগেটিভ দিকটা যেটা আসে সেই দিকটা যদি হয়, সে সময় কিন্তু যা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, অত উপদেষ্টা মন্ত্রী বলবো, অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন, সেখানে কিন্তু আমার মনে হয় একটি এলোমেলো ছিল তার। এখানে আমি তার সমালোচনাটা প্রথম দিক থেকে করেছি। তার পজিটিভ দিকটা আমি কিছু আলোচনা করেছি, সেটা হচ্ছে একটা নির্বাচনটাকে দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, যেটা লন্ডন গিয়ে যে কাজটা করেছে, এবং ওটা কাজও করেছিল বেগম খালেদা জিয়া। তার সাথে আলোচনা করে ফোন করেছিল, একটু দেখা করতে চাই। বেগম খালেদা জিয়া বলছে কী জন্য, আমার স্বাস্থ্যগত কারণে না রাজনৈতিক কারণে? তো বলছিলেন যে দুটাই। বলে তাহলে আপনার তারেক রহমানের সাথে দেখা করেন লন্ডন গিয়ে, আমি বলে দিব। এবং পরবর্তী স্ট্যান্ডিং কমিটির মিটিংও তিনি জাস্ট তাদের বলছেন তোমরা আন্দোলনও যেও না, এটা নির্বাচনমুখীর দিকে যাক, সেই দিকে আমি দেখব। এই কমিটমেন্টটা রক্ষা করছেন। অথবা কারো পেরেশারা কি সেটা আমি ভিন্ন দেব, এটা আমি পজিটিভ দেব। তো এই নেগেটিভ দিকে যেটা হচ্ছে, তার গভর্নমেন্টটা প্রকৃতপক্ষে, এটা কিন্তু আমি প্রথম থেকেই বলছি, এনজিও গ্রাম সরকার ছিল, এটা সত্যি। অর্থাৎ এনজিও এবং গ্রামীণ ব্যাংকের যে লোকজনগুলোকে নিয়ে তিনি সরকার গঠন করছেন, এবং বিভিন্ন দিকে তার অ্যাপয়েন্টমেন্টগুলি ছিল এই রিজিওনাল দৃষ্টিভঙ্গি থেকে। চট্টগ্রাম এবং তার আশেপাশে বন্ধুবান্ধব বা কিছু হলে বিশেষ করে ওই অঞ্চলেরই বেশি, যার জন্য কিন্তু তিনি সঠিক বাস্তবমুখী পদক্ষেপ নিতে পারেন নাই, আর জানার চেষ্টা করেন নাই কোন দিকে কী হলে হয়। এই তার স্বাস্থ্যমন্ত্রীর কথাই ধরেন, স্বাস্থ্য উপদেষ্টার কথা তাই ধরেন, তিনি কিন্তু কোনো, আমার মনে হয় এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করেননি। অথবা অন্যান্য বিষয়, স্বাস্থ্য বিষয়ক যে বিষয়, তিনি আমার মনে হয় না আমি দেখব কোনোখানে তিনি একটি পজিটিভ রোল প্লে করেছেন এইভাবে। তাই সেই দিক থেকে যদি এটাকে আগে থেকে যদি পদক্ষেপগুলি নেওয়া হতো, তাহলে কিন্তু এইভাবে শিশুগুলো নির্মমতার শিশুগুলো মৃত্যু হয় না। আরেকটা জিনিস যেটা দেখবেন, আপনি কিছুক্ষণ আগে ফাঁকে, মানে টকশোর ফাঁকে আমরা বলছিলাম, আপনি বলছিলেন যে আমার মনে হয় নিম্ন আয়ের যে মানুষগুলো মারা যাচ্ছে, এটি সত্যি কথা। এসিতে যারা আছে তাদের সন্তানরা কিন্তু খুব কম মারা যাচ্ছে হয় না। আমি যতটুকু, আমি তো গ্রামের ছেলে, আমি জানি গ্রাম থেকে, কারণ এই গরমকে কেন্দ্র করে, গরম থেকে ঠান্ডাটা হয়, এই দুটো মিলে তখন কিন্তু আমার মনে হয় যেটা হামটা এটাই হয়। তো সুতরাং নিম্ন আয়ের গরিব মানুষের ছেলেমেয়ে, এবং হাসপাতালগুলোতে আপনি দেখবেন দৃষ্টি দিয়ে দেখবেন কারা মারা যাচ্ছে, কারা হাসপাতালে যাচ্ছে, তাদের অবস্থা কি, তাদের জাস্ট আর্থিক অবস্থা দিয়ে ওই মুখই ফুটে ওঠে, বা তাদের চলাফেরায় ফুটে ওঠে। সেই ক্ষেত্রে দেখব ওই যে এই সমস্ত আমরা আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমালোচনা করে বলতাম যে ওরা আপনার পুরোপুরি লোক যেখানে বিপ্লব না হওয়ার জন্য স্যালাইন দিয়ে রাখে, স্যালাইন হাসপাতালে
রোগী যেমন তাড়াতাড়ি মারা গেলে বিপ্লব হতে পারে, বিপ্লব মানে আমরা সবকে বিপ্লব বলি, বিপ্লব তো ভিন্ন কথা, এটা মারামারি কাটাকাটি খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে, যার জন্য ওই রোগীর জন্য না মারা যায় স্যালাইন দিয়ে রাখো, অনেক দিন পর্যন্ত স্যালাইন দিয়ে রাখো। তো ওই অবস্থা সাধারণত যেটা ওই হচ্ছে, তা আমার মনে হচ্ছে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করছে, তো ইমিডিয়েটলি এটা সলভ করতে পারবেন না। টিকা আসছে, অনেক আক্রান্ত হয়েছে, সরকারের সময় দিতে হবে এবং এখন থেকে অ্যালার্ট থাকতে হবে, কারণ আমাদের যে অবস্থা সামনের দিকে যাচ্ছে সেদিক থেকে আমার মনে হয় এখন থেকে পদক্ষেপ নিলে ভবিষ্যতে হয়তো বা এইরকম অবস্থার সম্মুখীন হবে না। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা হামের প্রসঙ্গের বাইরে মাসুদ কামাল ভাই একটু আসতে চাই, সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে একটু আসছে। বাংলাদেশের রাজনীতির সাথে খুবই একটা বড় অংশ, কারণ আমরা দেখেছি যে বেশ কিছু তালিকা তারা তৈরি করে রেখেছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি ভারত সেটি পরিষ্কার করতে পারে তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে হয়তো বাংলাদেশ মনে করবে। এখন তৃণমূলের একটা পতন হয়েছে, আমরা সুমন্দ্রকে দেখেছি যে দায়িত্বভার গ্রহণ করেছে। আমাদের মেইন যে কনসার্ন সেটি হচ্ছে তিস্তা চুক্তি এবং একই সাথে গঙ্গা চুক্তি নবায়ন। এখন আগে যেটা বলা হতো যে মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের জন্য যেটা মূল সরকার যেটা তারা পারছিল না, কেন্দ্রীয় সরকার পারছিল না, এখন তো কেন্দ্র রয়েছে বিজেপি এবং পশ্চিমবঙ্গ রয়েছে বিজেপি। তিস্তা পানির বন্টন চুক্তিটাকে আসলে আমরা ফলপ্রসূ করতে পারবো কিনা, একটা ভালো দিক সেটা আলোচনা করে রাখি। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া যখন মারা যায়, মরহুম বেগম খালেদা জিয়ার কিন্তু মৃত্যুতে ভারতের পক্ষ থেকে তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছে, ভারতের প্রধানমন্ত্রী কন্ডোলেন্স দিয়েছে এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি যে ভারত সরকার বলছে আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই। সে অবস্থা তিস্তা পানির চুক্তির ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, একটা জিনিস হলো কি, তিস্তা পানি চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, একবার না দুবার সে আপত্তি করছে। কেন্দ্র সরকার দুইবারই বলছে, প্রথমবার কংগ্রেস সরকার ছিল, এবার মমতার আপত্তির কারণে হয় নাই, দ্বিতীয়বার বিজেপি সরকার ছিল, তখনও মমতার আপত্তির কারণে হয়নি। এখন বিজেপি সরকার আছে, কেন্দ্রেও আছে, এখানেও আছে। আমরা যদি খুব সাধারণ সমীকরণের কথা ভাবি, তাহলে ভাববো যে তাহলে এখন তো আর এই সরকার কোনো আপত্তি করবে না, হয়তো করবে না, কিন্তু আপত্তি করার আগে কেন্দ্র সরকারকে তো রাজি হতে হবে। আমি যদি অন্যভাবে বলি যে আগে মমতা সরকার আপত্তি করবে জেনেই কেন্দ্রীয় সরকার প্রস্তাবগুলি দিয়েছিল, এখন কেন্দ্রীয় সরকার তো ধরনের প্রস্তাব আর দিতে নাও রাজি হতে পারে। সবশেষ শুনলাম যে কেন্দ্রীয় সরকারই ভারত সরকারই নাকি বাংলাদেশে 30টা ব্যারেজ ট্যারেজ বানাবে। এগুলো যাদের কারণে পানির সমস্যা হচ্ছে তারাই নাকি আমাদের ব্যারেজ বানাই দিবে, খাতিরের আর বছর আর কি, যাই হোক ওইটা আর বলি না। তো এখন এগুলি মাথায় রাখেন। আবার আরেকটা জিনিস হলো কি, যে বিজেপি এতদিন যে কথা বলেছে পশ্চিমবঙ্গে, তখন কিন্তু বিজেপির ভোট পাওয়ার প্রস্তুত ছিল, তারা তখন ভোট পেয়ে গেছে। আপনি নিশ্চিত থাকেন এখন আর ওরকম ডায়লগ তারা দিবে না। এখন আর সংখ্যালঘু ইস্যু যেটা, ওই অনেক কথাই আর বলবে না এখন আর, দেখেন। কারণ সরকার চালানো আর বিরোধী দলে থাকা এক কথা না রে ভাই, তারা এখন দেখেন অন্য কথা বলবে এখন, কারণ তাদের তো আগামীতেও ভোট পেতে হবে। মমতা যেগুলি বলেছে, মমতার সঙ্গে শেখ হাসিনার খাতির কমা ছিল, অনেক খাতির, কিন্তু তাকেও চিন্তা করতে হয়েছে ভোটের কথা। তো তিস্তায় তো পশ্চিমবঙ্গও পানি পায় না, এটা কিন্তু সত্য, আসলে ওরাও তো পানি পায় না। তো কিন্তু একটু চুক্তিটা তো হওয়া উচিত। যাক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। তবে আমার নিজের কেন যেন মনে হয় যে তিস্তা চুক্তি হয়ে যাবে এবার, কিন্তু তিস্তা চুক্তি হইলেই আমাদের সব কিছু অর্জিত হয়ে যাবে, এটা আমি মনে করি না। আপনাকে বিকল্প চিন্তা করতেই হবে। হ্যাঁ, সে অবস্থায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু চীন সফর করে তিনি একটা আশাবাদ করেছেন এবং আমরা দেখি চীনকেও এখানে একটা সংযুক্ত করার কথা এসেছে এবং পরবর্তী দেখেছি আবার ভারত সেখানে এক ধরনের তাদের একটা আপত্তি থাকতে পারে। চীনের সঙ্গে ভারতের প্রেম ভাই কখনোই ছিল না, কখনো হবেও না। আমাদের তিস্তা ব্যারেজ যেটা আছে, এটা যদি চীন করে দিতে চায়, ভারত বাগড়া দিবে। এইভাবে বাগড়া না দিলে অন্যভাবে বাগড়া দিবে, দিবেই বাগড়া। ভারত আনহ্যাপি হবে। যেমন ইউনূস সরকার ছিল, ইউনূস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তো খুবই খারাপ ছিল। সে খারাপের নমুনা তো আমরাও টের পাইছি। এখনও তো আমাদের ট্যুরিস্ট ভিসা তারা ওপেনই করে নাই, তারাও করে নেই, আমরাও করি নেই। তো ওইটার রেস কিন্তু এখনও আছে।
এখন আগামীতে কি হবে না হবে, ওই আমাদের ট্যুরিস্ট ভিসা ওরা দেয় নাই, না দেওয়াতে ওদের লস হয় নাই, ওদের ডাইরেক্ট লস হয়েছে। কলকাতা এবং যে সময় জায়গায় যায় ওগুলো তো অনেক অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরেও তারা করছে, কারণ এটি হলো কূটনীতি। তারা আমাদেরকে কূটনৈতিকভাবে নানা রকম চাপ দেওয়ার চেষ্টা করছে। এখন আমরা যদি চীনের সাহায্য নিয়ে ওখানে কিছুটা করতে চাই, তারা আবার সেই কূটনৈতিক প্রেশারটা কন্টিনিউ করবে। তো আমাদের কথা হলো ভারত চীনের সঙ্গে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা আমরা কতটা কৌশলে, টেকনিক্যালি, কূটনৈতিকভাবে হ্যান্ডেল করতে পারবো তার উপরে অনেক কিছু নির্ভর করবে। কিন্তু এটা খুব সহজ হবে না, সহজ হবে না। এই কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো এখন সারাক্ষণ ব্যস্ত থাকবে আমেরিকা নিয়ে। আমেরিকাকে তো দাসকতাকে লিখে দিয়ে আসছে তারা, তড়িঘড়ি করে ইলেকশনের 3 দিন আগে যে চুক্তি করে গেছে। আমি তো মনে করি বাংলাদেশের জন্য এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু নাই। এটা নিয়ে কেউ কোনো আলোচনা করে না কিন্তু। এবং আমি তো এটাও মনে করি এই চুক্তিটাকে বজায় রাখার জন্য, যাতে বিএনপি এই চুক্তিটাকে বাতিল করতে না পারে, এই জন্যই খলিলকে এখন জোর করে ঢোকানো হয়েছে, খলিল সাহেবকে। এতে আমার কোনো সন্দেহ নাই। তা না হলে খলিল সাহেবকে ঢোকানোর মাধ্যমে তো অন্তর্বর্তীকালীন সরকার মানে নির্দলীয় সরকারের যে কনসেপ্টটা, ওটাকেই তো নষ্ট করে দিছে। যখন ওই অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকার ছিল, সেই নির্দলীয় সরকারের একজন পাওয়ারফুল ব্যক্তি যখন আবার পরবর্তী সরকারের হয়, মন্ত্রী হয়, তখন তো এটা মনে করার অনেক কারণ থাকতে পারে যে ওই সরকার তাহলে নির্বাচনে এই দলকে ক্ষমতা আনার জন্য হেল্প করছে। কাজেই আমার কাছে এটা এখনো রহস্য যে বিএনপি কেন এই কুইনেনটাকে গিলল, এটা আমি এখনো বুঝি না। এটা আমার কাছে এখনো রহস্য। কিন্তু এটা বিএনপির জন্য কোনো ইতিবাচক কোনো ফল আনবে না। এই লোককে জানি বলছিল খুব চালাক লোক, চালাক লোক না, এই লোক ধুরন্ধর লোক। চালাক আর ধুরন্ধর একটা পার্থক্য আছে। তো যা হোক, তারপরেও আমরা দেখি কি হয় সামনের দিনগুলিতে। উনি ইন্ডিয়ায় গেছিলেন, চীনেও যাচ্ছেন, আর আমেরিকা তো ওনার মাথার মধ্যেই আছে। জি স্যার, শেষ করবো যদি শেষ কিছু বলেন যে আমাদের আসলে ভারত এবং চীন দুই ভারত সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে আমি জাস্ট ওয়ারেন বাফেটের একটা উদাহরণ দেবো। শেয়ার মার্কেট সম্পর্কে আমরা সবাই জানি। তো উনি শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে তাদের বলছিলেন, ইনভেস্টরদের পরামর্শ দিয়েছিলেন যে তোমরা সমস্ত টাকাটা একটা আইটেমের মধ্যে রাখবে না, অর্থাৎ সমস্ত ডিমকে একটা ঝুড়িতে রাখা নিষেধ করছে, ভাগ ভাগ করে রাখতে। মানে একটা ঝুড়ির মধ্যে যদি আমি সমস্ত ডিম রাখি, তাহলে যদি অ্যাক্সিডেন্টলি এটা নষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে গেল। তো সিমিলারলি আমরা বলতে পারি ইন্ডিয়ার ফরেন পলিসি বাংলাদেশ কনটেক্সটে আমার মতে একটু, আমার মনে হয় বিজ্ঞ তারা যারা পলিসিগুলি নেয় একটু ভুল করতেছে। তারা তাদের ডিম একটা বাস্কেটে রেখেছে, সবসময় ওই বাস্কেটটাকে বেশি লক্ষ্য করে। আপনারা বলছেন বাস্কেট বলতে আমি কী বুঝছি, ডিমের কাজে তাদের লাভ, তাদের দিকে লক্ষ্য রেখে তারা পলিসিগুলি গ্রহণ করে বাংলাদেশ ক্ষেত্রে। কংগ্রেসও যেটা করে, বিজেপিও একই করে, ওই আমাদের এই ক্ষেত্রে আগে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা একই থাকে। মাসুদ কামাল সাহেব একটা কথা সুন্দর বলছে, এটা সত্যি। কেন্দ্রে আগে ছিল কি বিজেপি, রাজ্যে কে ছিল মমতা। এইভাবে তারা বলছে যে মমতা তো রাজি না। এবার কিন্তু কেন্দ্র বিজেপি, রাজ্য সরকারও বিজেপি। এবার হয়তোবা তারা কি করবে, প্রশ্ন হচ্ছে এবার তখন পলিসি গ্রহণ করবে। আমার যতটুকু মনে হচ্ছে যে ওই যে ডিম, এই ডিমকে নিয়ে তারা খেলতে যাবে, যে এটা কি করো। সেই ক্ষেত্রে আমার মনে হয় তারেক রহমান সাহেবের গভর্নমেন্টও একটু কাজে পরিচয় দিবেন না। এই ক্ষেত্রে তিনি একটু জিনিস চিন্তা ভাবনা করবেন। আমার যতটুকু মনে হয় যে এবার এটাকে সমস্যা সমাধান করতে যদি চাই, তাহলে আমার অ্যাডভান্স করতে হবে। অর্থাৎ তুমি কতটুকু আগা, এইটা নিয়ে আমি আর বেশি দিন ডিলে করে বোকামি করবে কেন, 2 বছর 3 বছর পরে ক্রাইসিসটা আরও ডেভেলপ করবে। যা করতে হয় এখনই করে ফেলাম। এখন যদি তার অন্য কোনো থিঙ্কিংটা মাথায় আসে, চিন্তা ভাবনা করে, আমার মনে হয় সেদিকেও আগাতে পারে। আমি যতটুকু বিশ্লেষণ করে দেখতেছি এবং তাদের কথাবার্তা বুঝতেছি যে তারাও হয়তো একটা নতুন সিদ্ধান্ত নিতে পারে, এটা রিস্ক নিয়ে নিতে পারে না, ডু অর ডাই। সেটা হচ্ছে ওই যে তারেক রহমান সাহেব বলছে ফার্স্ট বাংলাদেশ, আমার দেশ হচ্ছে 1 নম্বর, সেই দিকে রেখে যদি নেয়, তাহলে আর জনগণ যদি সমর্থন করে, তিস্তা চুক্তিতে কিন্তু জনগণ কিন্তু সমর্থন করতেছে তিস্তা সমস্যাটার সমাধান, এটাই যদি লক্ষ্য রাখে, তাহলে আমার মনে হয়
সাহসী সিদ্ধান্ত মাঝে মাঝে নিতে নিতে হয়, হবে, সেটা আমার মনে হয় নিতে পারবেন এবার। নিশ্চয়ই প্রিয় দর্শক, ধন্যবাদ জানাতে চাই সিনিয়র অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীকে, সিনিয়র সাংবাদিক মাসুদ কামালকে। আমরা সাম্প্রতিক রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বললাম। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আমাদের আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।